2025 সালের এনটিভিসিতে আসা কিছু ম্যাথ নিয়ে এসেছি আজকে। আশা করছি 2025 সালে এনটিভিসিতে যত ম্যাথ এসেছে আস্তে আস্তে সব কিছু সলভ করব। তো যে আমার ভিডিওটি দেখছো না কেন তার উদ্দেশ্যে প্রথমে একটাই কথা বলবো যে অঙ্ক করার আগে দেখার আগে ভিডিওটা পজ করে নেবে, পজ করে আগে নিজে করার চেষ্টা করবে। যদি করতে পারো তাহলে ভিডিওটি স্কিপ করে যাবে, যদি না করতে পারো তখনই কিন্তু দেখবে, তার আগে দেখো না। তো আজ শুরু করি। প্রথম অঙ্ক কি বলছে, যদি প্লাস মাইনাস হয় আর মাইনাস গুণ হয়, গুণ ভাগ হয়, ভাগ যোগ হয়, তাহলে 32/14 এই সমীকরণটি সিম্পলিফিকেশনটির সমাধান করতে হবে, বের করতে হবে। তো কি কি বলেছে, 32, 14, 16, 8 আর 4। এখানে 32 ভাগ আছে, ভাগ তাহলে কি হবে, ভাগ প্লাস। আচ্ছা, তারপর প্লাস প্লাস কি হবে, মাইনাস, মাইনাস মাইনাস ইন্টু আর ইন্টু ভাগ। ক্লিয়ার? তো এখানে দেখছি ভাগটাকে যদি গুণ করে দিই 1/4টা উল্টে গিয়ে 1/4 হবে। 4 দুগুণে 8, 16 দুগুণে 32, মাইনাস 32 হবে। এখানে দেখছি প্লাস 32, এটা মাইনাস 32, এই দুটো কেটে যাবে, পড়ে থাকবে 14। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখি কি বলছে, 2x² প্লাস kx প্লাস 8 = 0 একটা সমীকরণ, আর একটা সমীকরণ 3x² প্লাস 4x প্লাস 12 = 0। এই দ্বিঘাত সমীকরণ দুটির বীজ যদি সাধারণ হয়, মানে দুটো সমীকরণের যে বীজ আছে, বীজ বলতে এক্সের যে ভ্যালুটা বেরোয় সেই ভ্যালু দুটো সমান, তাহলে কে এর মান কত হবে? যেহেতু দুটো সমীকরণ দিয়ে দিয়েছে আর দুটো সমীকরণেরই এক্সের ভ্যালু সমান আছে, তার মানে সমীকরণ দুটি অ্যাকচুয়ালি সমান হবে। তাহলে সমীকরণ দুটি যদি সমান হয় কি হবে, 2x² প্লাস kx প্লাস 8 = 0 এই 1 নম্বর সমীকরণটা, আর 3x² প্লাস 4x প্লাস 12 = 0 এই 2 নম্বর সমীকরণটা, এই সমীকরণ দুটো সমান। কিন্তু এখানে দেখছি 2x² আছে, এখানে 3x² আছে, তাহলে প্রথমেই অসমান। তাহলে সমান করতে গেলে এখানে x² নিয়ে আসি, তাহলে সবাইকে 1 নম্বর সমীকরণকে সবাইকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পড়ে থাকবে x²। 2x²কে 2 দিয়ে ভাগ করেছি, একেও 2 দিয়ে ভাগ করি, k/2x প্লাস একেও যদি 2 দিয়ে ভাগ করি 4 = 0। তেমনই এখানেও x² আনার জন্য এটাকে দেখছি 3 দিয়ে ভাগ করতে হবে। শুধু তো আর এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি না, পুরো সমীকরণকে 3 দিয়ে ভাগ করি। তাহলে 3x²কে 3 দিয়ে ভাগ করলে x² প্লাস একে যদি 3 দিয়ে ভাগ করি 4/3x প্লাস 12কে যদি 3 দিয়ে ভাগ করি 3 4 12, 4 = 0। এবার দেখছি সমীকরণে প্রথমটা x², এটাও x², মাঝেরটা কথা বাদ দিলাম, লাস্টেরটা এটা 4, এটাও ধ্রুবক পদ 4। তাহলে যেহেতু এই দুটো পদ সমান আছে, তাহলে নিশ্চিত মাঝের পদটাও সমান হবে, তখনই এক্সের ভ্যালু মানে বীজ দুটি সমান হবে। যেহেতু মাঝের পদ দুটি সমান হবে, এই দুটো পদ তার মানে সমান হবে, তাহলে কি বলতে পারি, এই এক্সের সাথে যে সহগটা আছে k/2 সমান সমান এক্সের সাথে যে সহগটা আছে 4/3। তাহলে কে এর ভ্যালু কত হবে, নিচ থেকে 2 ওপরে চলে আসবে, এদিকে 4 × 2/3, 4 দুগুণে 8, 8/3। এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, যদি প্লাস ও মাইনাসকে একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করছে এবং ইনটু আর ভাগকে, গুণ আর ভাগকে একে অপরের সাথে অদল বদল করছে, তাহলে নিচের সমীকরণটি সমাধান করতে হবে। যোগের সাথে বিয়োগ আর গুণের সাথে ভাগের ওলট পালট হচ্ছে, তাহলে যেখানে যেখানে যোগ থাকবে সেখানে বিয়োগ করব, যেখানে বিয়োগ থাকবে সেখানে যোগ করব, যেখানে যেখানে গুণ থাকবে সেখানে ভাগ করব, যেখানে যেখানে ভাগ থাকবে সেখানে গুণ করব। তো করি, 38 ভাগ আছে তাহলে এটা গুণ হয়ে যাবে 21, প্লাস প্লাস থাকলে মাইনাস হবে, 436 গুণ আছে তাহলে এটা হবে ভাগ হবে 4, মাইনাস আছে তাহলে এটা হবে প্লাস 73। ক্লিয়ার? এবার যদি গুণ করি তাহলে কি হবে, 38 একে 38, আচ্ছা নর্মালি করে দিই, 8 একে 8, 8 একে 8, 3 একে 3 আর 8 দুগুণে 16, 16 আর 3 19, 9 থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 798। এখানে 4 দিয়ে যদি ভাগ করি, 4 একে 4, 4 নং 36, 109 প্লাস 73। 109 আর 73 এই দুটো যদি বিয়োগ করে দিই কত হবে, 109 থেকে 73 বাদ দিলে 6, আর এদিকে আসবে 3, 36। তাহলে এখানে 109 যেহেতু বড়, তাহলে মাইনাস 36, 36 যদি বাদ দিই 2, এখানে 6, 762 হচ্ছে রাইট অ্যান্সার। বি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, সালিলের মাইনে প্রথমে 15% হ্রাস পেয়েছে, প্রথমে 15% কি হচ্ছে, হ্রাস পাচ্ছে এবং পরে 10% বৃদ্ধি পাচ্ছে।
পরে 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে সালের চূড়ান্ত মাইনে প্রাথমিক মাইনের থেকে কত শতাংশ কম সেটা বের করতে হবে। তো ওর মাইনে প্রথমে 15% হ্রাস পেলো আর পরে 10% বৃদ্ধি পেলো। এটা আমরা কিন্তু আর কত মোটের ওপর কত শতাংশ কম হয়েছে এটা কিন্তু বের করতে গেলে আমরা নর্মালি কী করতে পারবো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই যে একটা সূত্র আছে, এই রকম সূত্রের ওপর ফেলার চেষ্টা করি। যেহেতু এখানে কি বলছে, একটা হ্রাস পাচ্ছে, যেটা হ্রাস পাচ্ছে সেটাকে মাইনাস ধরি, আর যেটাকে বৃদ্ধি পাচ্ছে সেটা প্লাস ধরি। তাহলে যেহেতু এ প্লাস বি রয়েছে, তাহলে এর জায়গায় -15 প্লাস বি এর জায়গায় 10 প্লাস, এটা প্লাসই দিলাম এখন। আচ্ছা, এবার হচ্ছে কি, একটা এ হচ্ছে -15 আর বি হচ্ছে 10/100, এই মাইনাসের জন্য এখানে মাইনাস চলে আসলো। আচ্ছা, এবার কাটাকুটি করি, 0 0 কেটে গেল, আর কাটাকুটি যাবে না, হ্যাঁ 5 দিয়ে যাবে কিন্তু কাটবো না, কাটলে আবার 2 পড়ে থাকবে নিচে, তাহলে 1.5 রাখলাম এখানে, -1.5। আর এখানে কি আসে দেখলো, 15 থেকে 10 বাদ দিলে -5, তাহলে এখানে দেখছি -5 আর এখানে -1.5, এই দুটো যোগ হয়ে গিয়ে -6.5, মানে মাইনাস যেহেতু তার মানে হ্রাস পাচ্ছে, আর 6.5% হ্রাস পেয়েছে মোটের ওপর, তাহলে মোটের ওপর কত শতাংশ হ্রাস পাবে, 6.5% হ্রাস পাবে। ক্লিয়ার? এভাবেও করতে পারি, আবার কেউ যদি এটাই সহজ আর অন্যরকমভাবে যদি করতে হয় তাহলে কীভাবে করব, 15% হ্রাস পেয়েছে, তাহলে 100 টাকা যদি মাইনে হয়, 15 টাকা কম 85 টাকা মাইনে হলো। এরপরে আবার 10% বৃদ্ধি পেয়েছে, 100 টাকা মাইনে হলে 110 টাকা হবে, এইভাবে করেও কিন্তু করতে পারি আমরা। তো 0 0 কেটে গেল, 5 17 85, 5 17 85, 5 দুগুণে 10, তাহলে 7 8, 187/200 আসলো। 187/200, একে পার্সেন্টেজ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে আমাকে, 100 দিয়ে গুণ করলে 187/2 আসলো। প্রথমে বলেছে কত কম বের করতে হবে, কত কম, এটা 187/200 এসেছে, তাহলে কত কম আসছে, 87 আর 3 দিই 90, আর 10 13 কম এসছে, 200-তে 13 কম এসছে, 100-এ কত কম এসছে এটাই দেখতে হবে। 0 0 কাটা গেল, তাহলে 13/2 মানে 6.5% কম এসছে, এইভাবেও করতে পারি। আচ্ছা, এবার 5-এরটা দেখি, যদি x আর 338-এর মধ্য সমানুপাতি 260 হয়, মধ্য সমানুপাতি মানে কি, এ বি সি যদি তিনটি সংখ্যা হয়, এটা যদি সমানুপাতিকে থাকে, তখন কি হয়, এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, এটাকে বলে অনুপাত সমানুপাতিক। এইখানে এই যে বিটা, এটাকে বলে মধ্য সমানুপাতি, আর একে বলে প্রথম সমানুপাতি, সিকে বলে তৃতীয় সমানুপাতি। এখানে মধ্য সমানুপাতি 260 বলেছে, তাহলে বি এর ভ্যালু 260, আর এ হচ্ছে প্রথম সমানুপাতি এক্স, আর লাস্ট তৃতীয় সমানুপাতি হচ্ছে 338। ক্লিয়ার? এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, বের করব। এই যে অনুপাত মানে আমরা কি জানি, বাই, x/260, সমানুপাত মানে সমান চিহ্ন 260/338। ক্লিয়ার হল? তাহলে x = 260 × 260/338। যদি 2 দিয়ে কাটাকুটি করি, 16 দুগুণে 32, আর 18 9 দুগুণে 18, এখানে 13 দুগুণে 26 130। এবার 169 কার স্কোয়ার, 13 স্কোয়ার, তোমার 13 × 13 লিখতেই পারে একে, এই 13 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 10, আর এই 13 দিয়ে গুণ করলে 13 দুগুণে 26 20, তাহলে এখানে 20 আর 10 পড়ে থাকলো, তাহলে 200 হচ্ছে রাইট অ্যান্সার। এক্স এর ভ্যালু কত হবে, 200, এ হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা করব, একটি পরীক্ষায় 30 জন ছাত্র উপস্থিত ছিল। কতজন ছাত্র উপস্থিত ছিল, 30 জন ছাত্র উপস্থিত ছিল। যদি 12 জন ছাত্রের গড় নাম্বার কত বলেছে, 60, আর বাকি ছাত্রদের গড় নাম্বার 62, বাকি ছাত্র মানে কত, 30 জন ছাত্রের মধ্যে 12টা বলেছে, তাহলে বাকি থাকলো 18টা ছাত্রের গড় নাম্বার 62, তাহলে সমস্ত ছাত্রের গড় নাম্বার কত হবে বের করতে হবে। দুই রকমভাবে করতে পারি, প্রথমে সমস্ত ছাত্রের মোট নাম্বার আমরা বের করে নিতে পারি, সমস্ত ছাত্রের মোট নাম্বার বের করার পরে তাকে মোট ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা সমস্ত ছাত্রের গড় নাম্বার পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে মোট নাম্বার কত হবে, 12টা ছাত্রের গড় নাম্বার 60, তাহলে 12টা ছাত্রের মোট নাম্বার হবে × 12, 6 × 12 72,
আচ্ছা, তারপরে 18টা ছাত্রের গড় নাম্বার 62, 18টা ছাত্রের মোট নাম্বার কত হবে? 18 দিয়ে গুণ করি, 18 দুগুণে 36, 6 আর থাকলো 3, 6 18 108 আর 3 111। তাহলে এই যে 20টা ছাত্র, 12 আর 18 মোট 20টা ছাত্র, এই 20টা ছাত্রের মোট নাম্বার কত হবে? 6 2 আর 1 3 8 1836। 20টা ছাত্রের মোট নাম্বার পেলাম 1836। তাহলে গড় নাম্বার আমরা নিশ্চিত পেয়ে যাব। 1836কে 20 দিয়ে যদি 20 কেন 30 হবে, এটা 30 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা গড় নাম্বার পেয়ে যাব। এখানে শূন্য আসছে, শূন্য থাকার জন্য মানে 2 আর 5 থাকবে, এখানে লাস্টে তো 5 নেই, তার মানে 5 দিয়ে কাটবে না, তাহলে আমরা শূন্যটাকে কাটার চেষ্টা করব না, 10 রাখার চেষ্টা করব নিচে, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে নিচে আসলো 10, ওপরটায় যদি হয় 3 6 18, 3 1 3, 3 2 6 612। এই 612কে এবার 612/10 আসলো, মানে 61.2 হচ্ছে রাইট অ্যান্সার। এ হচ্ছে রাইট অ্যান্সার, বেরিয়ে গেল। এতে একরকমভাবে হলো, আরও একরকমভাবে করতে পারি। 12টা ছাত্রের গড় নাম্বার বলেছে 60, আর 18টা ছাত্রের গড় নাম্বার বলেছে 62। এবার আমাদের টোটাল গড় নাম্বার বের করতে হবে, মানে 30টা ছাত্রের গড় নাম্বার কত বের করতে হবে। মনে করি 30টা ছাত্রের গড় নাম্বার এই 60 আর 62-র কাছাকাছি রাখি, 61 রাখি, 60 রাখলেও হতো, 62 রাখলেও হতো। এবার দেখব এই 61 যে রাখলাম আমরা কতটা ঠিক রাখলাম আর কতটা ভুল রাখলাম। 61 রাখার জন্য এখানে কি করেছি, আমি সবার থেকে 1 করে বেশি ধরেছি, এখানে 1 করে বেশি ধরেছি, তাহলে মোট কত বেশি ধরে ফেলেছি? মোট বা একজনের জন্য 1 বেশি ধরেছি, তাহলে 12 জনের জন্য 12 বেশি ধরেছি, তাহলে 12 এক্সট্রা ধরে ফেলেছি। ক্লিয়ার? তাহলে এই 12 এক্সট্রা ধরে ফেলেছি, আর এখানে কত? এখানে 1 কম ধরেছি, তাহলে 18 জনের জন্য মোট কত কম ধরেছি? 18 জনের জন্য 18 কম ধরেছি, তাহলে -18 এখন আমাদের হাতে। আর তাহলে 12 থেকে 18 বাদ দিলে 6, মানে 6 এখন আমি কম ধরেছি, এই 6টা আমাকে অ্যাড করে দিতে হবে। এই 6 এখন আমি কম ধরেছি, আমি 18টা এখানে সেকেন্ড পার্টে 18টা কম ধরেছি, আর এখানে 12টা বেশি ধরেছি, তাহলে 18 আর 12 যদি ক্যালকুলেশন করি তাহলে মোটের ওপর এখনও আমি 6টা ধরিনি। তাহলে এই 6 নম্বর আমাকে 30 জনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে এক একজন কত করে পাবে? 5, যদি 3 দিয়ে দিই 10 হলো, 3 2 6, 2/10, তাহলে 2 যদি 10 হয় তাহলে মানে 0.2 করে পাবে। এক একজন 30 জন ছাত্রকে যদি 6 নম্বর ভাগ করে দিই এক একজন 0.2 করে পাবে, তাহলে 0.2 করে যদি এখানে আরও একটু বসিয়ে দিই তাহলে 61.2 হচ্ছে রাইট অ্যান্সার। সমস্ত ছাত্রের গড় নম্বর হবে 61.2, এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের পৃষ্ঠা দেখি। আবারও বলছি, ভিডিও যেই দেখছো না কেন সবার প্রথমে নিজে করার চেষ্টা করে ভিডিও পজ করে, তারপরে যদি না পারো তাহলে দেখো, আর পারলে স্কিপ করে যাও। সাথেটা বলছে দুটি সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কি? দুটো কোণ যাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তমটি ছোট কোণের চেয়ে 28 ডিগ্রি বেশি। তাহলে যদি এক্স যদি বড় হয় তাহলে এক্সটা ওয়াইয়ের থেকে 28 ডিগ্রি বেশি হবে, এটাই হচ্ছে ঘটনা। তাহলে ছোট কোণটির মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে এক্স যদি ওয়াইয়ের থেকে 28 ডিগ্রি বেশি হয় তাহলে এক্সের জায়গায় আমি এটা লিখতেই পারি, তাহলে লিখে দিই। এখানে যদি লিখি ওয়াই প্লাস, এখানে লিখি ওয়াই প্লাস 28 প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এখানে ওয়াই সমান সমান 180 থেকে প্লাস 28 বাদিক থেকে ডান দিকে এসে -28 হলো, তাহলে কত হবে? যদি 28, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 3 5 152, তাহলে 2y সমান সমান 152, 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 7 দুগুণে 14, 12, 6 দুগুণে 12, 76 হলো। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 76। ছোট কোণটির মান বের করতে বলেছে। ছোট কোণটা আমরা কি ধরেছি? এখানে ওয়াইকে ছোট কোণ ধরেছি, তাহলে ওয়াইয়ের ভ্যালুই তো আমাদের 76 বের হলো, তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার, 76 ডিগ্রি। পরেরটা কি বলছে? একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। কত হবে যদি গোলকটির ব্যাস 98 সেন্টিমিটার? ব্যাস 98 সেন্টিমিটার বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 98/2, 45 দুগুণে 90, এখনও 4 আসছে, তার মানে 2, মানে 45 দুগুণে 90, এখনও 8 আছে, তার মানে 4 আসবে, তাহলে 45 আর 4 49 হচ্ছে এর অর্ধেক। আচ্ছা, এবার ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 49, এবার 4πr² তাহলে ভ্যালু বের করলে আমাদের হয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। 4π মানে 22/7,
আর স্কোয়ার মানে 49 ইন্টু 49, 7 7 49। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার 7 আর এই 49 দিয়ে যদি গুণ করি, 49-এর জায়গায় আমি 50 ধরি, তাহলে 50 ধরলে 350, এবার একটা এক্সট্রা ধরে ফেলেছি মানে 7 বাদ দিয়ে দিলে 343 হলো। এবার এখানে দেখছি 22 আছে, 22 মানে কি 2 ইন্টু 11 আছে, তাহলে এই দুটো এবার গুণ করে দিই, 4 দুগুণে 8, 11টাকে গুণ করলাম না, 4 দুগুণে 8, এই 8 দিয়ে এবার এটাকে গুণ করে দিই, 3 8 24, 4 হাতে গেলো 2, 3 8 24, 4 হাতে গেলো 2, 4 8 32 আর 2 34, 4 হাতে গেলো 3, 3 8 24 আর 3 3 8 24 আর 3 27 হলো। এবার একে 11 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে? প্রথমটা আসবে 4, তারপরে এই দুটো যোগ হয়ে হবে 8, তারপরে এই দুটো যোগ হয়ে হবে 11, 1 হাতে গেলো 1, এই দুটো যোগ করে হবে 9, আর এখানে 1 10-এর 0 হাতে গেলো 1, 2 আর 1 3, 30184 সেমি স্কোয়ার হচ্ছে রাইট অ্যান্সার। 30184 সেমি স্কোয়ার, সি হচ্ছে রাইট অ্যান্সার, গোলকটির সমতলের ক্ষেত্রফল। 9টা কি বলছে? রাহুলের বর্তমান বয়স তার মেয়ের 3 গুণ, তাহলে রাহুল আসছে আর তার ডটার আসছে। রাহুলের বর্তমান বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, যেহেতু মেয়ের বয়সের 3 গুণ, তাহলে মেয়ের বয়স মনে করি বর্তমানকে 0 দিয়ে প্রকাশ করলাম, বর্তমানে মেয়ের বয়স x বছর, তাহলে রাহুলের বয়স মেয়ের বয়সের 3 গুণ মানে 3x বছর। আচ্ছা, 8 বছর পর কি হবে? 8 বছর পর +8 দিয়ে প্রকাশ করলাম, 8 বছর পর রাহুলের বয়স এখন যা আছে তার থেকে 8 বছর বেশি হবে, তার মেয়ের বয়স যা আছে তার থেকে 8 বেশি হবে। কিন্তু ওরা একটা কেস দিয়ে দিয়েছে, এটা তো নর্মালি হবে, কিন্তু ওরা কেস দিয়ে দিয়েছে 8 বছর পরে রাহুল আর তার ডটারের আর একটা কেস দিয়ে দিয়েছে। কী কেস দিয়েছে? 8 বছর পরে আর একটা কেস দিয়েছে যে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 2 গুণের থেকে 5 বছর বেশি, 2 গুণের থেকেও 5 বছর বেশি, তাহলে 8 বছর পরে মেয়ের বয়স কত হবে? x+8, রাহুলের বয়স বলছে তার মেয়ের বয়সের দ্বিগুণ মানে x+8কে 2 দিয়ে গুণ, এর থেকেও 5 বছর বেশি হবে, কিন্তু আমরা বলছি 3x+8 হবে, আবার হিসাবে ক্যালকুলেশন হিসাবে বলছে এটা হবে, তাহলে এই দুটো ভ্যালু সমান হবে। 3x+8 সমান সমান তাহলে কি বলতে পারি? x+8 তার মেয়ের বয়সের দ্বিগুণ, এর থেকেও 5 বেশি। তাহলে রাহুলের বর্তমান বয়স কত হবে? রাহুলের বর্তমান বয়স 3x, তাহলে x এর ভ্যালু আমাকে জানতে হবে, তাহলে x এর ভ্যালু বের করি এখানে, 3x এর ভ্যালু, তাহলে নর্মালি 3x এর ভ্যালু বের করলে হতো, ঠিক আছে, x এর ভ্যালু বের করি। তো এখানে আসছে, এখানে আগে গুণটা করে নিই, 2x 8 দুগুণে 16 প্লাস 5, 2xটা ডান দিক থেকে বাঁ দিকে আসলো, 3x মাইনাস 2x সমান সমান 16 আর 5 21, 8টা এদিকে চলে আসলো, ঠিক আছে। তাহলে এবার 3x থেকে 2x বাদ দিলে x, তাহলে এখানে 21 থেকে 8 বাদ দিলে 13। আচ্ছা, এক্স এর ভ্যালু বেরোলো 13, এক্স এর ভ্যালু বেরোলো কত? 13। তাহলে এবার রাহুলের বর্তমান বয়স 3x, তাহলে 3x যেহেতু এক্স এর ভ্যালু যেহেতু 13 এসেছে, 13 দিয়ে গুণ করে দিই, 3 13 39 হচ্ছে রাহুলের বর্তমান বয়স, ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, বরুণ আর আশিস একত্রে একটি হলঘর রং করতে 3 দিন সময় নেয়। বরুণের বি দিলাম, আশিসের এ দিলাম, একত্রে একটা হলঘর রং করছে, কতদিন সময় নেবে? 3 দিন লাগবে। 3 দিন লাগবে একটা হলঘর রং করতে, ঠিক আছে। যদি বরুণ একা ওই হলঘরটি রং করতে 7 দিন সময় নিয়ে নিল, বরুণ একা ওই হলঘরটি রং করতে 7 দিন সময় নিয়ে নেয়, তাহলে ওই রকম 4টি হলঘর রং করতে আশিস কতদিন সময় নেবে বের করতে হবে। তাহলে প্রথমে বের করি আশিস ওই রকম একটা হলঘর রং করতে কতদিন সময় নেয়। তো বি প্লাস এ মানে বরুণ আর আশিস যেহেতু 3 দিনে করছে আর বরুণ 7 দিনে করছে, তার একটা কাজের পরিমাণ ভাবি যেটা 3 আর 7 দিয়ে ভাগ করা যায়, মানে 21 ইউনিট মনে করি কাজ, একটা হলঘর রং করতে মনে করি 21 ইউনিট কাজ। বি আর এ 3 দিনে সেই 21 ইউনিট কাজ করছে, তার মানে এক দিন 7 ইউনিট করে, 7 ইউনিট পার ডে, এক দিন 7 ইউনিট করে 7 ইউনিট করে কাজ করছে। আর বি অর্থাৎ বরুণ 7 দিনে 21 ইউনিট কাজ করছে, 21 ইউনিট কমপ্লিট করছে 7 দিনে, মানে এক দিন 3 ইউনিট করে পার ডে হিসেবে কাজ করছে। ক্লিয়ার? বরুণ একা
প্রতিদিন 3 ইউনিট কাজ করছে, আর বরুণ আর আশিস দুজন মিলে 7 ইউনিট কাজ করছে। তাহলে এইখান থেকে যদি আমি বরুণের ইউনিটটা বাদ দিয়ে দিই তাহলে আশিসের ইউনিট পেয়ে যাব। বরুণ আর আশিস থেকে বরুণ বাদ দিয়ে দিলে আশিস পেয়ে যাব। তাহলে বরুণ আর আশিস একত্রে 7 ইউনিট কাজ করছে, বরুণ তার মধ্যে কাজ করে ফেলছে 3 ইউনিট। তাহলে বাকি যে ইউনিটটা পড়ে থাকছে সেটা আশিস কাজ করছে, মানে আশিস 4 ইউনিট পার ডে হিসাবে কাজ করছে। ক্লিয়ার? একদিনে 4 ইউনিট কাজ করছে। তাহলে ওই একটা হল ঘর রং করতে মানে 21 ইউনিট কাজ করতে হবে। 4 ইউনিট কাজ করে আশিস একদিনে, তাহলে 21 ইউনিট কাজ করবে কত দিনে? এত দিনে কাজ করবে। ক্লিয়ার? তাহলে ও আশিস একটা হল ঘর রং করতে এতদিন সময় নেয়। তেমন কটার হলঘর রং করতে বলছে? ওকে 4টে হলঘর রং করতে বলেছে। একটা হলঘর রং করতে এতদিন সময় নেয়, তাহলে 4টে হলঘর রং করতে 4 দিয়ে গুণ করে দিই, কত সময় নেয় দেখি। 4 4 কেটে গেল, তাহলে 21 দিন সময় নেবে। তাহলে আশিস ওই রকম 4টি হলঘর রং করতে 21 দিন সময় নেবে। ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা কি বলছে? যদি ঈশ্বর স্রোতের অনুকূলে 721 কিলোমিটার পথ যেতে 42 ঘন্টা সময় নেয়, 42 ঘন্টা সময় নেয়। স্রোতের অনুকূলে বলেছে, অনুকূল মানে স্রোতের বেগকে এক্স দিয়ে প্রকাশ করি, প্লাস যে ঈশ্বরের বেগকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, ঈশ্বরের বেগকে এক্স দিয়ে প্রকাশ করি, আর স্রোতের বেগকে ওয়াই দিয়ে প্রকাশ করি, এক্স প্লাস ওয়াই। অনুকূলের বেগ বলতে এক্স প্লাস ওয়াই হয়, আর 721 কিলোমিটার পথ যাচ্ছে। স্রোতের প্রতিকূলে 721 কিলোমিটার পথ যেতে প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই বেগ। যখন অনুকূলে বেগ হয় তখন যে ব্যক্তিটা সাঁতার কাটছে বা নৌকা চলছে তার বেগ প্লাস স্রোতের বেগ এই দুটো যোগ হয়ে যায়। আর যখন প্রতিকূলে হয় তাহলে যে ব্যক্তিটা সাঁতার কাটছে বা নৌকাটা চলছে তার বেগের থেকে স্রোতের বেগটা বাদ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অনুকূলের বেগ, আর এটা হচ্ছে প্রতিকূলের বেগ। প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই মানে বেগ কম, এখানে 15 ঘন্টা সময় নেয়। অঙ্কটা একটু ভুল আছে, এখানে প্রতিকূল না, এটা হবে অনুকূল, আর এটা অনুকূল না, এটা হবে প্রতিকূল। যেহেতু আমাদের অনুকূলের বেগ বেশি, তার মানে সময় তো কম নেবে। অনুকূলে বেগ বেশি মানে সময় কম নেবে, আর প্রতিকূলে বেগ কম মানে সময় বেশি নেবে। তাহলে এই দুটো গন্ডগোল হয়েছে একটুখানি। তাহলে এখানে চেঞ্জ করে দিই, এটা 15 ঘন্টা সময় নিয়েছে আর এটা 42 ঘন্টা। অনুকূল আর প্রতিকূল, এখানে লেখাটা গন্ডগোল হয়েছে। তো 721 কিলোমিটার পথ, অনুকূল মানে নৌকার বেগ, ঈশ্বরের বেগ প্লাস স্রোতের বেগ, এই দুটো বেগ মিলিয়ে অনুকূল বেগ। 721 কিলোমিটার পথ অনুকূলে যেতে 15 ঘন্টা সময় নেয়, আর 721 কিলোমিটার পথ প্রতিকূলে যেতে 42 ঘন্টা সময় নেয়। তাহলে স্রোতের বেগ কত হবে বের করতে হবে। ক্লিয়ার? তো অনুকূলের বেগ আমরা বলেছি এক্স প্লাস ওয়াই। অনুকূলের বেগ এক্স প্লাস ওয়াই মানে কি? 1 ঘন্টায় এত কিলোমিটার পথ যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখছি অনুকূলে 15 ঘন্টায় 721 কিলোমিটার যাচ্ছে, 15 ঘন্টায় 721 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার পথ যাচ্ছে সেটাই অনুকূলের বেগ, মানে এক্স প্লাস ওয়াই। 1 ঘন্টায় পথ যাচ্ছে 721/15 কিলোমিটার, এটাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? আবার কি দেখছি প্রতিকূলের ক্ষেত্রে, কি দেখছি 721 কিলোমিটার পথ যাচ্ছে 42 ঘন্টায়, এইটা মানেই এক্স মাইনাস ওয়াই, এটাই প্রতিকূলের বেগ। আচ্ছা, এবার কাটাকুটিটা যদি করি, কাটাকুটিটা করলে কি হবে দেখি, কাটাকুটিটা করে নিই। এখান দিয়ে তো কাটাকুটি কিছু যাবে না, এখান দিয়ে যাবে 6 7 42, 7 1 7, 3 7 21, 103/6 হলো। আচ্ছা, তাহলে ভাগ করে নিই। 721কে যদি 15 দিয়ে ভাগ করি, আচ্ছা 4 × 7 5 15 75, 4 15 60, 2 1 1, তা 7 দিয়ে দিই, 7 15 6 15 90, 7 15 105, 8 15 120, 1 আসলো দশমিক দিয়ে 0, আবার 0 দিয়ে 0, 6 15 90, আবার 10 চলে আসলো, তার মানে এটা চলতেই থাকবে।
48.066 এরকম চলতে থাকবে। যদি 066 আসছে তাহলে 0.7 করে দিই, এটা 5-এর থেকে বেশি আসছে। এটা হচ্ছে অনুকূলের বেগ হলো x + y। আর প্রতিকূলের বেগ বের করি। 103কে 6 দিয়ে ভাগ করি, 6 একে 6, 4 3, 6 7 42, 1 আসলো, দশমিক দিয়ে 0 নিলাম, 6 একে 6, 4 আসলো 40, 6 6 36, আবার 4 আসলো। তার মানে এরকম চলতেই থাকবে, 1.666 এরকম চলতেই থাকবে। তাহলে এটাকে ভেবে নিই 17.17, 17.17 মনে করে নিই। এটা হচ্ছে x - y। তাহলে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ পেয়ে গেলাম। এখানে বলেছে স্রোতের বেগ বের করতে হবে। স্রোতের বেগ আমরা y ধরেছি, তাহলে y যদি ধরি তাহলে y এর ভ্যালু বের করব। কিন্তু এই দুটো যদি যোগ করে দিই, তাহলে y কেটে যাবে। তাহলে বিয়োগ করি, তাহলে আর y কাটবে না, স্রোত আমি পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে এই নিচেরটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এই নিচের সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা সাইনও চেঞ্জ হয়ে যাবে। হলো, এবার এই +x - x কেটে গেল, আর এখানে y যোগ করে 2y আসলো। আর এই দুটো যদি ক্যালকুলেশন করি কত আসবে? 7 থেকে 7 বাদ দিলে 0, 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে 1 আসলো 0, 4 থেকে 1 বাদ দিলে 3, 30.90। এটা 2y এর ভ্যালু এত। তাহলে একটা y এর ভ্যালু কত আসবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 15 দুগুণে 30, 45 দুগুণে 90, 15.45 কিলোমিটার। y এর বেগ অর্থাৎ স্রোতের বেগ 15.45 কিমি পার ঘন্টা। ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখি। কিরণ তার ইনকামের 45% খরচ করে। 45% খরচ করেছে, তার মানে সে 55% সঞ্চয় করেছে। যদি সে 66,000 টাকা সঞ্চয় করে, তাহলে 55% মানেই হচ্ছে 66,000 টাকা। তাহলে কিরণের ইনকাম কত? ইনকাম 100%। 55%-এর ভ্যালু যদি এত হয়, 100%-এর ভ্যালু কত হবে? এটা হয়, আর কিচ্ছু না। 55-র ভ্যালু হচ্ছে 66,000 টাকা, 100-এর ভ্যালু কত হবে? এটা হচ্ছে অঙ্ক। 11 দিয়ে দিলে 5 এবং 55, 6 11 66, 5 কুড়ি 100, 6 দুগুণে 12, এর পিঠে এখানে 3টে শূন্য, এখানে একটা শূন্য, 4টে শূন্য, 1 2 3 4, 1,20,000 টাকা। ডি হচ্ছে রাইট অ্যান্সার। 13টা কি বলছে? এক বিক্রেতা দুটি দ্রব্যের প্রত্যেকটি 63,000 টাকায় দামে বিক্রি করেছে। তাহলে সেলিং প্রাইস কত? দুটো দ্রব্য বিক্রি করেছে, প্রথমটার সেলিং প্রাইস হচ্ছে 63,000 টাকা, আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য হচ্ছে 63,000 টাকা। দুটো হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। এতে একটি দ্রব্য বিক্রি করে তার 5% লাভ হয়। প্রথমটাতে মনে করি তার 5% লাভ হয়েছে, 5% লাভ হয়েছে +5, এবং অপরটিতে তার 30% ক্ষতি হয়। তার মানে দ্বিতীয়টিতে তার 30% ক্ষতি হয়। মোটের ওপর তার কত শতাংশ ক্ষতি হয় সেটা বের করতে হয়। মোটের ওপর কত পার্সেন্ট ক্ষতি হয় কীভাবে বের করতে পারবো? বের করতে হবে মোট ক্ষতি কত বাই মোট ক্রয় মূল্য কত ইন্টু 100। এটা হচ্ছে আমার মোটের ওপর ক্ষতির পার্সেন্টেজ পাবো। তাহলে আমাকে বের করতে হবে প্রথমে মোট কত টাকা ক্ষতি হয়েছে আর ক্রয় মূল্য কত। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছে এখানে 5% লাভ হয়ে 63,000 টাকা বিক্রয় মূল্য হয়েছে। তাহলে 5% লাভ হওয়া মানে কি? বিক্রয় মূল্য 105 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 5% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। যেহেতু আমি ক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্য থেকে, এটা তো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে আমি যেহেতু ক্রয় মূল্য বের করব, তাহলে আমি কি করব? এখানে 105 টাকা বিক্রয় মূল্য হলে কত টাকা ক্রয় মূল্য সেটা দেখব। পেলাম, তাহলে 63,000 টাকা আমার এখানে হচ্ছে বিক্রয় মূল্য। কত টাকা ক্রয় মূল্য বের করব? বের করি। 5 কুড়ি 100, 5 একুশে 5 কুড়ি 100, 5 একুশে 105, 21 দিয়ে যদি দিই 3 একুশে 63, তাহলে এখানে কত আসলো? 3 দুগুণে 6, এখানে 3টে শূন্য, এখানে একটা 4টে শূন্য, 1 2 3 4, 60,000 টাকা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টিতে তার 30% ক্ষতি হয়েছে, মানে 100 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য 70 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, কিন্তু বিক্রয় মূল্য বলেছে আমাদের 63,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য 63,000 টাকা হলে ক্রয় মূল্য কত হবে সেটা বের করব। 7 9 63, 9 এর পিঠে 3টে 4টে শূন্য, 1 2 3 4,
ক্লিয়ার হলো? তাহলে প্রথমটির ক্রয় মূল্য পেয়ে গেলাম, দ্বিতীয়টির ক্রয় মূল্য পেয়ে গেলাম, মোট ক্রয় মূল্য পেয়ে যাবো এখান থেকে। মোট ক্ষতি কত হয়েছে, মোট বিক্রয় মূল্য কত দেখে নিই, এখান থেকে মোট বিক্রয় মূল্য পেয়ে যাব, আর মোট ক্রয় মূল্য থেকে মোট বিক্রয় মূল্য বাদ দিয়ে দেবো, কত ক্ষতি হলো সেটাও পেয়ে যাব, ইন্টু 100 দিয়ে ভাগ গুণ করে দিলে হয়ে গেল। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে, মোট ক্রয় মূল্য 4টে শূন্য আগেই বসে দিই, আর 9 6 15 এত টাকা, 1,50,000 টাকা। এবার মোট হচ্ছে বিক্রয় মূল্য কত হয়েছে, দুটোরই 63,000 টাকা করে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 1,26,000 টাকা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে 1,50,000 টাকা। তাহলে কত ক্ষতি হয়েছে, 0 0 0 26 আর 4 30, 24,000 টাকা ক্ষতি হয়েছে। 1,50,000 টাকায় 24,000 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে, এটা হচ্ছে মোটের ওপর ক্ষতি শতাংশ। কাটাকুটি করলে যেটা বেরোবে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। দুটো শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য কাটা, একটা শূন্য, একটা শূন্য কাটা, 3 5 15, 3 8 24, 5 দুগুণে 10, 8 দুগুণে 16% ক্ষতি হয়েছে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 16%। ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, সিম্পলিফিকেশান দিয়েছে একটা, 8 8 8 16 8, এখানে 16 আছে আর 8 আছে, তাহলে লসাগু কত হবে, 16 হবে। এখানে 2 নেই, 8 দুগুণে 16, সেটা দিয়ে ওপরকে গুণ 6, প্লাস এখানে 2, সেটা দিয়ে ওপরকে গুণ 2, এখানে 16ই আছে, 16কে 16 দিয়ে ভাগ করলে একই আসবে, এই 1 দিয়ে ওপরটাকে গুণ 5, 16কে 8 দিয়ে ভাগ করলে 2, সেটা ওদের ওপরকে গুণ 4, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, এই 1 দিয়ে 16কে ভাগ করলে 16, সেটা দিয়ে ওপরকে গুণ, মাইনাস 16 দুগুণে 32। ক্লিয়ার হলো? এবার যোগ বিয়োগ করি, ওপরটা যদি যোগ বিয়োগ করি কত আসবে, 5 আর 4 9, 9 আর 2 11, 11 আর 6 17, 32 থেকে 17 বাদ দেবো, 32 থেকে 16 বাদ দিলে 16 হয়, কিন্তু 17 বাদ দিচ্ছি যেহেতু, তাহলে 15 হবে, 15/16, কিন্তু 32 যেহেতু বড়, তাহলে মাইনাস 15/16, সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা দেখব, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার ওপর 2 বছরের জন্য বার্ষিক 16% সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 797 টাকা। 2 বছরের সরল সুদ, 2 বছরের 16% হারে সরল সুদ কত, মোট কত পার্সেন্টেজ আসবে, 32%। সরল সুদে কিচ্ছু না, পার্সেন্টেজটার সাথে বছর গুণ করে দিলে মোট কত পার্সেন্টেজ লেগেছে টাকার ওপর সুদ সেটা পেয়ে গেলাম। তাহলে মোট 32% সুদ পেয়েছে সরল সুদে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী সূত্র, সেই কিছুক্ষণ আগে দেখলাম মোটের ওপর কত পার্সেন্টেজ